হোটেল কক্ষে এক তরুণীর সাথে ভিডিও ভাইরাল হওয়ার পর এমপি গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার দলটির নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে শিগগিরই জানানো হবে। এদিকে নেতাকর্মীদের সাম্প্রতিক কিছু বিতর্কিত ভূমিকায় দলের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন দলটির শীর্ষ নেতারা। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। 2 দিন ধরে টক অব দ্য কান্ট্রি জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম। একটি হোটেল কক্ষে এক তরুণীর সঙ্গে তার ভিডিও ভাইরাল হয়। এতে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনৈতিক অঙ্গনে। বুধবার এ নিয়ে বৈঠক করে জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। সিদ্ধান্ত হয় এমপি নজরুল ইসলামকে দল থেকে বের করে দেওয়ার। 4 আসনের সংসদ সদস্য ব্যাপারে যে অপরাধটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটাকে অধিক পদস্খলনজনিত হওয়ায় সাংগঠনিক গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এরা প্রতীয়মান হয় দলের মধ্যে ব্যক্তি নয়, সেটা জামাত প্রমাণ করেছে। আদর্শ নৈতিকতার প্রশ্নে জামাত সবসময় আপোষহীন ছিল। পরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, এমপি নজরুলের বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে। ২৪-এর গণ অভ্যুত্থান আশীর্বাদ হয়ে আসে জামায়াতের জন্য। প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসে তারা। তবে নির্বাচনের পর বিশৃঙ্খলা বাড়ছে দলটিতে। তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি, যৌন হয়রানি এবং শৃঙ্খলা ভঙ্গের নানা অভিযোগ উঠে আসছে নেতাকর্মীদের বিরুদ্ধে। সংগঠন যখন বিস্তৃত হয়, লোকসংখ্যা বাড়ে, তো এখানে তো লোকসংখ্যার বিভিন্ন দিক থেকে আসে। একটা হলো জেনারেল পিপলের সম্পৃক্ততা বাড়ে, বিভিন্ন মতাদর্শ থেকেও তারা বুঝে শুনে এদিকে আসে। তো একটা লোক আসা এবং তার আদর্শিকভাবে আমাদের তৈরি করার যে প্রক্রিয়া, সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। সেই কারণেও অনেক সময় ব্যর্থ ঘটে। নেতারা বলছেন, নৈতিকতার প্রশ্নে কঠোর অবস্থানে আছে দলটি। তো বাংলাদেশের রাজনীতিতে অতীতে অনেক বড় বড় নেতাদের ওই ধরনের নৈতিক স্খলন হয়েছে, স্ক্যান্ডাল হয়েছে, এগুলো আমরা জেনেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সমস্ত বিষয়ে জামাত ইসলামীর অবস্থানটা সবসময় খুবই স্পষ্ট ছিল এবং দ্ব্যর্থহীন ছিল। আমরা কোনো ক্ষেত্রেই এই সমস্ত বিষয়কে অ্যালাউ করি না। এই বিশৃঙ্খল অবস্থান থেকে বের হতে দফায় দফায় বিভিন্ন সাংগঠনিক ইউনিটের সাথে বৈঠক ছাড়াও বিভিন্ন নির্দেশনা পাঠানো হয়েছে দলটির শীর্ষ পর্যায় থেকে। সাম্প্রতিক যে আমাদের শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কারের পর সংসদ সদস্য পদ কি থাকবে তার? জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, এক্ষেত্রে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। আর সংসদ সদস্য পদ থাকবে না বলেও ইঙ্গিত দেন তিনি। এদিকে ইসি জানিয়েছে, জামাত থেকে চিঠি এলে বিধি অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে। মোহন ইসলামের প্রতিবেদন। কারণে কেউ আলোচনায় এলে বা অভিযুক্ত হলে দলীয় চাপে পদত্যাগ করেছেন সংসদ সদস্যরা। এবার নৈতিক স্খলনের দায়ে সংসদ সদস্য গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। মাননীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম, আপনার সময় 8 মিনিট। ফলে প্রশ্ন উঠেছে, তার সংসদ সদস্য পদ থাকবে নাকি থাকবে না। নানা রঙে রঞ্জিত এই রংবাজ প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে কিংবা কোনো কারণে দল থেকে পদত্যাগ করলে সংসদ সদস্য পদ থাকে না। অথবা সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ১-এর ঘতে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে ২ বছরের সাজা হলে সদস্য পদ থাকবে না। গাজী নজরুলের বিষয়ে সংসদের চিফ হুইপ ৭১কে বলেছেন, এক্ষেত্রে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। সংবিধানের আর্টিকেল 71 অনুযায়ী মাননীয় সদস্যের পদ, এটা তো মানে ওই অনুযায়ী দল থেকে বহিষ্কার হলে তার পদ থাকে না। নির্বাচন কমিশনের ব্যাপারে ঘোষণা করবে, তার সিটটা ভয় ডিক্লেয়ার করবে। ডিক্লেয়ার করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে আবার। এদিকে জামায়াত থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, গাজী নজরুলের বহিষ্কারের বিষয়টি অবিলম্বে ইসিকে অবহিত করা হবে। আর ইসি জানিয়েছে, বিষয়টি তাদের কাছে এলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নোটিশ আসলে তারপরে দেখব। এই সংক্রান্ত বিষয়ে কমিশন এখনো পর্যন্ত অবহিত নয়। বিভিন্ন সময়ে দল থেকে বহিষ্কারের পরও আব্দুল লতিফ সিদ্দিকী, মুরাদ হাসান এবং গোলাম মাওলা রনি সদস্য পদে বহাল ছিলেন।
মোহন ইসলাম, ৭১, ঢাকা। আগামী বছর জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ। সেখানে বিএনপি, জামাত বা অন্য কোনো রাজনৈতিক দলের পরিচয়ে কেউ বিশেষ সুবিধা পাবে না। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংসদের সামান্য ভাতা পান। এটি বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। এছাড়া জনপ্রতিনিধিদের যেন সহজে বরখাস্ত করা না যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান স্থানীয় সরকার মন্ত্রী। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তারা জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হবেন। যারা মহিলা এমপি সদস্য হন তাদেরকে সেইভাবে নির্বাচিত হতে হবে। অর্থাৎ সত্যিকার অর্থেই গণতন্ত্রের মূল ভিত্তি যেটা, যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা নির্বাচিত হয়ে আসবেন। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়াকে জোরালোভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা করার কথা বলেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বুধবার তরুণদের দল এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন। পরে গণমাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ। রাশেদ আনিসের রিপোর্ট। এদিন এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। এখানে দলটির শীর্ষ নেতাদের সাথে প্রায় ১.৫ ঘন্টা বৈঠক করেন তিনি। এনসিপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ। কি কথা মার্কিন রাষ্ট্রদূতের সাথে? বৈঠক শেষে সেটাই খোলাসা করেন এনসিপির মুখপাত্র। দাবি করেন, বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে সায় আছে যুক্তরাষ্ট্রের, আর এই নিয়ে বিএনপির সাথে আলোচনা করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তো রিফর্মের ক্ষেত্রে তারা স্ট্রংলি এটাকে সাপোর্ট করেন এবং তারা এটার জন্য সরকার দল জামাতে ইসলামী এবং সবার সাথেই তারা এক ধরনের নেগোসিয়েশন এবং কথাবার্তার মধ্যে আছেন আর কি, এবং আমরা এই জন্য সাপোর্ট চেয়েছি। অন্তর্বর্তী সরকারের আমলে সম্পাদিত বাংলাদেশ আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আগে থেকে কিছুই জানতো না এনসিপি। আসিফ মাহমুদ জানান, এই চুক্তির বাস্তবায়নে বাংলাদেশ যাতে লাভবান হয় এমন আলোচনাও হয়েছে বৈঠকে। ট্রেড এগ্রিমেন্ট হওয়ার আগে আমাদের কোনো আলোচনা হয়নি এবং এটা এর আগে আমরা কয়েকবার এখানে প্রেস ব্রিফিংয়ে আমার মনে আছে আমি 2 বার অন্তত পরিষ্কার করেছি আমাদের আলোচনা হয় নাই। এবং আমরা এই বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারকেও এবং আমেরিকান এম্বাসিকেও তাদেরকেও বারবার আমরা পরবর্তীতে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে আমরা বলেছি যে ইউ শুড হ্যাভ আমাদের সাথে আলোচনা করাটা প্রয়োজন ছিল আর কি অ্যাজ এ স্টেক হোল্ডার। সাম্প্রতিক নানা রাজনৈতিক ঘটনাও বৈঠকে গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি। আমরা তাদের সাথে 2 থেকে 3 দিনের মধ্যে সিএনজির তীব্র সংকট মিটে যাবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ কম হচ্ছে বলেও জানায় মন্ত্রণালয়। এদিকে আগামী 48 দিনের মধ্যে দেশে জ্বালানি তেলের সংকট হবে না, সেই সাথে 31 জুলাইয়ের মধ্যে 1,80,000 মেট্রিক টন ডিজেল আসবে বলেও জানানো হয়। শারমিন নীরার রিপোর্ট। গাড়ির এমন সারি সারি অবস্থা দেখে হঠাৎ জ্যাম মনে হলেও আসলে এটা সিএনজি পাম্পের বাইরের ছবি। গ্যাসের জন্য লম্বা সময়ের অপেক্ষা। বুধবার জ্বালানি সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র সংকটের জন্য ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটির কথা জানান। সেই সাথে আগামী 2 থেকে 3 দিনে এটি সমাধান হবে বলেও আশ্বস্ত করেন। গতকালকে আমাদের 2টো এফএসআরিওর মধ্যে একটা এফএসআরিওতে একটু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আপনারা জানেন যে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তো আসলে কারো কিছু করণীয় থাকে না। আমাদের 2টো এফএসআরিও থেকে আমরা এলএনজি মূলে প্রায় 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস বা 1100 মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা পেয়ে থাকি। তো একটাতে সংকট দেখা দিলে স্বাভাবিক কারণে একটা ডিসরাপশন তৈরি হয়। সেই ডিসরাপশনের কারণেই কিছুটা আপনারা লক্ষ্য করেছেন যে ইয়েগুলোতে সিএনজি স্টেশনগুলোতে একটু লাইন আছে, বাট এটা খুবই সাময়িক। আমাদের মেরামতের কাজ চলছে
আশা করছি যে ইনশাল্লাহ আমরা 2-3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে দেশের জ্বালানির সার্বিক পরিস্থিতি তুলে ধরে এই কর্মকর্তা জানান, বর্তমানে 31 দিনের ডিজেল, 36 দিনের অকটেন, 20 দিনের পেট্রোল, 25 দিনের ফার্নেস অয়েল এবং 20 দিনের জেট ফুয়েল মজুদ রয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে 31 জুলাইয়ের মধ্যে দেশে আসছে আরও 1,80,000 মেট্রিক টন ডিজেল। বলেন, জুলাই আগস্টে দেশে জ্বালানির সংকট হবে না। নর্মালি আমাদের যা থাকার কথা তার চেয়ে অনেক বেশি, আর আমাদের সাপ্লাই চেইনে পর্যাপ্ত সাপ্লাই চেইন আছে আমাদের, যেটা দিয়ে আমাদের আগামী জুলাই আগস্ট মাস পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। আমাদের 1,80,000 মেট্রিক টন আমাদের 31 জুলাইয়ের মধ্যে আরও ডিজেল আসবে, এবং অগাস্টে আমাদের ডিজেল আসবে 2,40,000 মেট্রিক টন। ফলে আমাদের পর্যাপ্ত মজুদ আছে ইনশাল্লাহ, এই দিক থেকে কোনো অসুবিধা নাই। অন্যান্য জ্বালানি পণ্যেও কোনো সংকট নাই। এই কর্মকর্তা জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় 15 দিনের জ্বালানি মজুদ ছিল, এখন সে মজুদ প্রায় 1.5 মাসে পৌঁছেছে। আমাদের জ্বালানি তেলের কোনো রকম সংকট আমাদের কাছে এই মুহূর্তে নেই। জ্বালানি সংকট মোকাবেলায় গেল এপ্রিলে অফিসের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়। তবে জ্বালানি সংকট এখন না থাকায় সরকার অফিস পূর্বের সূচিতে ফেরাবে কিনা এমন প্রশ্নের জবাব দেন এই কর্মকর্তা। এটা একটা পলিসি ডিসিশন, আমার মনে হয় হয়তো ক্যাবিনেটের পর্যায়ে এটা আপনারা যখন মিটিং হয় তখন জিজ্ঞেস করলে এই উত্তরটা। শারমিন মীরা, 71, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিকেলে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ছাত্রদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, এরই মধ্যে শহীদ আবু সাইদ সহ কয়েকটি মামলার রায় ঘোষিত হয়েছে। বাকি মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং ঘোষিত রায় দ্রুত কার্যকর হবে বলে তারা আশা করছেন। নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি নেমে গেছে, তবে রাস্তাঘাট, ঘরবাড়ি ও আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তর ও মধ্যাঞ্চলে নদ নদীর পানি বাড়ছে। তিস্তার পানি বেড়ে বিপদসীমার খুব কাছ দিয়ে বইছে। পদ্মা ও যমুনার পানিও বাড়তির দিকে রয়েছে। বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভাঙন। নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার পাহাড়ি ঢলের পানি নেমে গেছে, কিন্তু ভেঙে দিয়ে গেছে বিভিন্ন কাঁচা পাকা সড়ক, মানুষের ঘরবাড়ি, স্কুল সহ বহু স্থাপনা। জেলার কলমাকান্দা উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। তিনি জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরুর কথা জানিয়েছেন। পাস ফ্লাড হলে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বন্দোবস্ত করার জন্য আমরা চেষ্টা করছি। আমি আজকে সরজমিনে এখানে আসছি, কনসার্ন যারা সরকারি কর্মকর্তা আছেন ওনারাও এসছেন। খুবই দুঃখজনক, বাচ্চারা যে কালকে সকালে স্কুলে আসবে এই পরিস্থিতিটা নাই। তো জেলা শিক্ষা কর্মকর্তা আসছেন, উনি নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন থেকে কাজ করবেন এবং এডিসি জেনারেল সাহেবও আছেন। আমরা যেটা চেষ্টা করব রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বলি, এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমার প্রথম কাজ হবে নেক্সট ফ্লাশ ফ্লাডের আগে যেন একটা প্রটেক্টিভ মেজার আমরা নিতে পারি। টানা বৃষ্টিতে গাইবান্ধার পলাশবাড়িতে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। ক্ষতিগ্রস্ত এলাকায় সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, মন্ত্রণালয়ে চাহিদাপত্র অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে কি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সেই ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য এবং সহযোগিতা যা প্রয়োজন আমরা উপজেলা প্রশাসন থেকে করব। লালমনিরহাটে নদ নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে। অনেক এলাকায় দেখা দিয়েছে ভাঙন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, পানি বৃদ্ধি এবং কমার কারণে এই ভাঙন। ঠিকভাবে থাকতে পারি না, রান্না বান্না করতে পারি না, কতদিন আবার শুকনা চিরা মুড়ি খেয়ে থাকি। এদের যে সমস্যাটা হয়, এরা কোথাও যেতে পারে না। পানি যখন ওঠে এরা গরু ছাগল নিয়ে সমস্ত রাস্তা উঠে লাগে। বুধবার সকালে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার মাত্র 1 থেকে 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। খুব দ্রুত নেমে যাচ্ছে, আরও নামবে ফরকাস্ট বলতেছে। আমার মতে এটা নিয়ে আর তো চিন্তা করার কোনো কারণ নেই। সিরাজগঞ্জে যমুনার পানি বাড়লেও এখনো ঝুঁকি তৈরি হয়নি। কোনো কোনো এলাকায় শুরু হয়েছে ভাঙন। পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদীর পানির তোরে ধানখালীর মধ্য লোন্দা গ্রামের এক স্লুইস গেট সহ সড়ক দেবে গেছে। বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন। পিন্টু হাজং, 71।